প্রিমিয়ার লিগ এই নামটা শুনলেই আমাদের মাথায় কি ঘুরে? আমাদের মাথায় ঘুরে কারি কারি টাকার বস্তা দিয়ে প্লেয়ার কিনা, চোখ দাদানো স্যালারি, আর বিশ্বের সব সেরা তারকাদের মেলা। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের মতো বড় বড় টিমগুলো প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডো শুরুতেই টাকার বস্তা নিয়ে নামে প্লেয়ার কেনার জন্য। কিন্তু এই সিচুয়েশন কি সামনের সিজন থেকে চিরতরে বদলে যেতে চলেছে? এভারটন এবং নটিংহাম ফরেস্টের পয়েন্ট কাটার পরের থেকে প্রিমিয়ার লিগের যে কমিটি আছে তারা নড়ে চড়ে বসেছে। নেক্সট সিজন থেকে তারা এমন কিছু নিয়ম আনতে চলেছে যা ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবগুলোর ক্ষমতাকেও সীমিত করে দিবে। আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে কি নিয়ম আসতে চলেছে, কিভাবে এই নিয়মটা অ্যাপ্লাই হবে, এটা কাদের জন্য সুবিধা হবে, কাদের জন্য অসুবিধা হবে, সকল কিছুই এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এখন পর্যন্ত যে নিয়মটা প্রিমিয়ার লিগে ছিল সেটা হলো পিএসআর, যেটাকে বলে হলো প্রফিট সাস্টেনেবিলিটি রুলস। এই রুলসটা কি ছিল? এই রুলসটা ছিল কোনো ক্লাব 3 বছরে 105 মিলিয়নের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারবে না। কিন্তু ধনী ক্লাবগুলো, অর্থাৎ যে বড় ক্লাবগুলো আছে ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, লিভারপুলেরা এই নিয়মের ফাঁক ফোকর বের করে ঠিকই এক্সট্রা খরচ করত। তো এখন নতুন নিয়ম যে দুইটা আসছে তার মধ্যে একটা হলো এসসিআর। এসসিআর কি? এসসিআর মানে হলো স্কোয়াড কস্ট রেশিও। আগের যেটা ছিল পিএসআর সেটা চেঞ্জ হয়ে গেছে, প্রফিট সাস্টেনেবিলিটি রুল চেঞ্জ হয়ে এখন হলো এসসিআর, স্কোয়াড কস্ট রেশিও। এটার মানে কি? এটার মানে হইল কোনো ক্লাব তার আয়ের 85% পর্যন্ত খরচ করতে পারবে। এটার মানে কি হইল? অর্থাৎ কথার কথা, আপনি ধরেন 100 মিলিয়ন আপনি আয় করলেন, 100 মিলিয়ন পাউন্ড আপনি আয় করলেন একটা সিজনে, পরবর্তী সিজনে তার 85% অর্থাৎ 85 মিলিয়ন পর্যন্ত কিন্তু আপনি খরচ করতে পারবেন। আর এই যে আয়টা, এই আয়টা সরাসরি ফুটবলের সাথে, খেলার সাথে সম্পৃক্ত যে আয়গুলো আছে সেগুলোই কাউন্ট হবে। আর সেগুলো কি? প্লেয়ার ট্রান্সফার, এজেন্ট ফি, তারপর হলো আপনার প্লেয়ারদের বেতন, কোচের বেতন, ট্রান্সফার ফি, অর্থাৎ যেটা বললাম যে খেলার সাথে সরাসরি সম্পৃক্ত যে আয়গুলো সেটার উপর ভিত্তি করে সেটারই টোটালের 85% আপনি নেক্সট সিজনে খরচ করতে পারবেন। এখানেই কি হইতো? এখানেই বড় দলের সুবিধা নিত। অর্থাৎ খেলার বাইরে যে অন্যান্য বিজনেস ছিল, খেলা রিলেটেড বা সরাসরি খেলার সাথে সম্পৃক্ত না, খেলা রিলেটেড যে বিজনেসগুলো ছিল সেটার আয় ছিল, সেটার আয় দেখাইয়া পরের সিজনে কিন্তু বড় বড় ক্লাবগুলা অনেক বেশি খরচ করতো, আয়ের তুলনায় খরচ বেশি করতো, ব্যয় বেশি করতো, যার কারণে কিন্তু কিছু সিজন আগে ম্যানচেস্টার সিটিকে কিন্তু জরিমানাও করা হয়েছিল। সো এখন থেকে এই রুলসগুলো কার্যকর হয়ে যাবে। এই রুলসে আপনার একটা ক্লোজ হোটেলে ভোটিং হয়েছে 20টা ক্লাবের যে প্রতিনিধি আছে তাদের নিয়ে। সেখানে 14টা দল এর পক্ষে ভোট দিছে আর 6টা দল এর বিপক্ষে ভোট দিছে। আচ্ছা, প্রিমিয়ার লিগের রুলস হইলো যে কোনো কিছু, কোনো যদি নতুন কোনো আইন পাশ করতে হয় তাহলে যে প্রিমিয়ার লিগের যে 20টা ক্লাব আছে তাদের মধ্যে থেকে হ্যাঁ ভোট 14টা হ্যাঁ ভোট হইতে হবে এবং 6টা না ভোট হলো, মানে মিনিমাম 14টা হ্যাঁ ভোট হইতে হবে, তাহলেই যে উক্ত আইনটা সেটা পাশ হবে। আর এই আইনে এসসিআর এ 14টাই ভোট পাইছে, এক্সাক্ট 14টা ভোট পাইছে আর 6টা ভোট না ভোটে আসছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে না ভোট কারা কারা দিছে। অবশ্যই বড় দলগুলো না ভোট দিছে, আর হইলো মিডিয়াম সারির এবং ছোট যে দলগুলো তারাই কিন্তু হ্যাঁ ভোট দিছে। আচ্ছা, এর ফলে কি হবে? এর ফলে বড় যে দলগুলো আছে তারা কিন্তু এখন আর আয়ের তুলনায় বেশি ব্যয় করতে পারবে না। অর্থাৎ 85% এর উপরে যদি আপনি আপনার টোটাল আয়ের 85% এর উপরে যদি আপনি টাকা খরচ করেন তাইলে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে। আর এটা সুবিধাটা পাবে কি? এটা সুবিধাটা পাবে কিন্তু ছোট দল এবং মাঝারি দলগুলো। কারণ আমরা জানি যে ছোট দল এবং মাঝারি দলগুলোর ব্যালেন্স কম থাকে, তারা যতটুকু আয় করে ব্যয় তার থেকে বেশি করতে পারে না বিভিন্ন রুলসের কারণে, টাকা কম থাকে। তো এর ফলে কি হইলো? তারা এখন অ্যাডভান্টেজ পাবে যে না, আমরা তো ঠিক আছে আমরা কম আয় করতেছি, বড় দল যেগুলো আছে তারা বেশি আয় করার পরও কিন্তু বেশি টাকা খরচ করতে পারবে না, টোটাল আয়ের জাস্ট 85%ই তারা খরচ করতে পারবে। আচ্ছা, আরেকটা যে প্রস্তাব ছিল সেটা হলো অ্যাঙ্করিং রুল, অ্যাঙ্করিং প্রস্তাব। যদিও এটা নাকচ হয়ে গিয়েছে, এটা তো না ভোট বেশি পড়ছে, এটা তো আরো ডেঞ্জারাস ছিল বড় দলগুলোর জন্য। এটা কি? এটার সিস্টেমটা হইলো আপনার পুরো প্রিমিয়ার লিগে যে 20টা দল, সবচেয়ে বটম যে দলটা থাকবে, কথার কথা নটিংহাম ফরেস্ট 20 নাম্বার হয়েছে, তো নটিংহাম ফরেস্টের আয় যদি 100 মিলিয়ন হয় তার 5 গুণ, অর্থাৎ কি 500 মিলিয়ন পাউন্ড
প্রিমিয়ার লিগের যে টোটাল দল মানে যে কোনো দল 500 মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে পারবে না। সে 100 মিলিয়ন কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম, এটা 60 মিলিয়নও হইতে পারে, 200 মিলিয়নও হইতে পারে। মোট কথা হইলো বটম যে দল 20 নাম্বার যে দলটা যত টাকা ইনকাম করবে, যত টাকা রেভিনিউ করবে তার 5 গুণ, তো 100 মিলিয়নে 5 গুণ যদি 500 মিলিয়ন হয়, 500 মিলিয়নের বেশি প্রিমিয়ার লিগের 20টা দলের কোনো দলই এর বেশি খরচ করতে পারবে না। ম্যাক্সিমাম 500 মিলিয়ন খরচ করতে পারবে। যদিও এটা বিতর্কিত ছিল, এটাতে বেশিরভাগ ভোট না পড়ছে, মাত্র 60টা দল এটার পক্ষে ভোট দিছে আর বাকি 13টা দল এটার বিপক্ষে ভোট দিছে। সো এই রুলটা কার্যকর হয় নাই। বাট আগামী কয়েক সিজন কিন্তু এই যে কঠোর বেতন কাঠামো, স্ট্রিক্ট বেতন কাঠামো, এগুলা নিয়ে কিন্তু ভালো আলোচনা হবে এবং ভবিষ্যতেও কিন্তু এটা যে নাই থাকবে বলা যাইতেছে না, ভবিষ্যতে কিন্তু এটার পক্ষেও বেশি ভোট আসতে পারে। আচ্ছা, এখন কথা হইলো যে হঠাৎ করে রুলস পরিবর্তন কেন? আচ্ছা, এই হঠাৎ করে রুলস পরিবর্তন হইলো ওই যে সেম যেটা একটু আগে বললাম, যে বড় দলরা ভারসাম্য রাখতো না, আয় আর ব্যয়ের যে ব্যালেন্সটা, ইনকাম আর আপনার ডেবিট আর ক্রেডিটের যে ব্যালেন্সটা, সেটা ভারসাম্য রাখতো না। আয়ের তুলনায় কিন্তু তার অতিরিক্ত খরচ করতো আর বিভিন্ন ফাঁক ফোকর বের করে দেখাইতো আমাদের এখান থেকে আয় হয়েছে, এখান থেকে আয় হয়েছে। এখন কিন্তু আর সেই সুযোগটা নাই। শুধুমাত্র খেলা রিলেটেড সম্পর্কিত সরাসরি যে সম্পর্কিত যে আয়গুলো, সেখানে আয়টাই দেখাইতে হবে, সেটার উপর ভিত্তি করে 85% তারা ব্যয় করতে পারবে। এর ফলে কি হবে, লিগটা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ছোট এবং মাঝারি যে দলগুলো আছে তারা বড় দলের সাথে হইলো মুখোমুখি খুব বেশি ডিফারেন্স থাকবে না, ডিফারেন্স খুব কাছাকাছি থাকবে, যের কারণে লিগটা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আর আরেকটা কারণ হইলো ফিনান্সিয়াল স্টেবিলিটি। এভারটন আর নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট কাটার ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বোঝা গেছে যে প্রিমিয়ার লিগের অনেক ক্লাবই ধার দেনা করে চলছে। এই নতুন ক্লাবগুলোকে তাদের সাধ্যের মধ্যে থাকতে বাধ্য করবে, এটা নিশ্চিত করবে কোন ক্লাব যেন হঠাৎ দেউলিয়া হয়ে না যায়। এই নিয়মের ফলে খেলোয়াড়রা কিন্তু ভালো টেনশনে আছে, খেলোয়াড়রা ভালো উদ্বেগ আছে। পিএফএ খেলোয়াড়দের যে সংস্থা আছে তারা বলছে অলরেডি যে খেলোয়াড়দের বেতন নিয়ে যদি কড়াকড়ি আরোপ করে তাহলে তারা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তারা কোনোভাবেই খেলোয়াড়দের যে বেতন যে আছে, বেতন কাঠামো স্ট্রিক্ট হইতে দিবে না। আচ্ছা, এর কারণ কি? এর কারণ হলো এই এসসিআর এর ফলে ক্লাবগুলা কিন্তু এখন বড় যে খেলোয়াড়গুলো আছে তাদের বেতন বাড়াইতে কিন্তু দুইবার ভাববে, কারণ তারা কোনোভাবে চাবে না তাদের পয়েন্ট কাটা হোক। সো বেতন বাড়ানোর আগে তারা হিসাব করবে আয় ব্যয়ের যে 85% উপরে যেন আমাদের কস্টিং না যায়। এর ফলে কি হবে, খেলোয়াড়দের বেতন কমবে এবং এজেন্ট যে ফি গুলো আছে, এজেন্টদের যে কমিশন আছে সেটাও কিন্তু কমবে। এর কারণেই তার এজেন্ট পিএফএ যে অ্যাসোসিয়েশন আছে তারা এটা বিরোধিতা করতে চায়। সো শর্টকাটে বলতে গেলে প্রিমিয়ার লিগের আগের দিন শেষ, এখন আর বেশি খরচ করা যাবে না। আগের লাভ ক্ষতির হিসাব বাদ দিয়ে এখন আয় ব্যয়ের রেশিও অনুযায়ী খরচ করতে হবে। বড় দলগুলোর জন্য একটু অসুবিধা হবে আর মাঝারি এবং ছোট দলগুলোর জন্য একটু সুবিধা হবে। এই প্রধান এবং মেন এই নিয়মটা করার প্রধান দুইটা কারণই হইলো এই প্রিমিয়ার লিগটাকে কম্পিটিটিভ করা আরো বেশি আর ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি দেওয়া। এখন আমার প্রশ্ন হইলো, এই যে নিয়মটা করছে, এই নিয়মটা কি সত্যি বড় যে দলগুলো আছে তাদের ব্যয় কি আসলে আটকাইতে পারবে? দেখেন, এর আগেও কিন্তু এরকম ছিল, ম্যানচেস্টার সিটিকে কিন্তু জরিমানা করা হয়েছিল। আমরা কিন্তু সবাই, চেলসিও কিন্তু এক্সট্রা খরচ করছিল। সবাই বলছিল যে তাদের আসলে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট করে দেওয়া হবে। আসলে কি হয়েছে? না, বড় দলের আধিপত্য যে থাকে সেটা থাকেই। আপনার কি মনে হয় যে এই যে নতুন নিয়মটা করছে এসসিআর, আয় ব্যয়ের অনুপাত অনুযায়ী 85% আয়ের 85%ই জাস্ট খরচ করতে পারবে, এটাতে কি আসলে বড় দলগুলোর প্লেয়ার কিনা থেকে আটকাইতে পারবে? বড় বড় প্লেয়ার কিনা থেকে আটকাইতে পারবে? আমার কিন্তু মনে হয় না যে আটকাইতে পারবে। ফাঁক ফোকর কিন্তু ঠিকই বড় দলগুলা বের করে ফেলবে। আপনাদের কি মনে হয়, এটা প্রিমিয়ার লিগের জন্য সুবিধা হবে নাকি অসুবিধা? বড় দলগুলোর জন্য সুবিধা অসুবিধা হবে নাকি, বা আপনাদের কোনো পয়েন্ট আছে নাকি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।